হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিএস একাডেমি। আজ আমরা যে আরআরবি রেলওয়ে এনটিপিসি পরীক্ষার সিবিটি 1 হয়েছিল 4 জানুয়ারি 2021, তার প্রশ্নপত্রে যে অঙ্কের কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো আজকের ক্লাসটা যারা আপকামিং যে কোনো রেলওয়ে এক্সাম বা কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চলেছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে আমরা যে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো ছিল সেই ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব। সেগুলোর বেস্ট সলিউশন টেকনিক কী হতে পারে, আমাদের এক্সামে অ্যাপ্রোচ কী হতে পারে, সেই সব নিয়ে ডিসকাশন করব। আর একটা ইম্পর্ট্যান্ট নোটিস, যে ভিডিওটা তোমরা দেখার সময় পজ করে দেখবে। কীভাবে দেখবে, যেটা সব থেকে বেশি ইউজফুল হবে তোমাদের জন্য, যে যখনই আমি একটার পর একটা কোশ্চেন চেঞ্জ করব তখন তোমরা কী করবে, পজ করে নিও। ফার্স্ট পজ করে নেবে, দেন তোমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করবে, তারপর তোমরা ভিডিওটা প্লে করবে। তাহলে এটাতে কী হবে, তোমরা নিজেরাও টেস্ট হয়, তোমাদের নিজেদের প্র্যাকটিস হতে থাকবে, সাথে সাথে তোমরা দেখতে পাবে যে তোমরা কোন প্রসেসে করছো বা আরও বেটার কী প্রসেস হতে পারে। তো সেটা নিয়ে তাহলে তোমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। পিকিউআরএস একটা বৃত্তস্ত ট্র্যাপিজিয়াম, যেখানে পিকিউ এবং এসআরএস, পিকিউ আর এসআরটা পরস্পর সমান্তরাল, আর পিকিউটা দিয়ে আছে তাদের ব্যাস। তাহলে একটা ফ্যাক্ট নিশ্চয়ই জানা আছে সবার, যে বৃত্তস্থ যদি ট্রাপিজিয়াম আঁকা হয় তাহলে সেটা সবসময় কী হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। যে কোনো বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, তো চলো একটা বৃত্ত এঁকে নিয়ে যাক। বৃত্ত আঁকার জন্য আমরা, ওকে, তো এটা বৃত্ত। এবার এর মধ্যে আছে একটা ট্রাপিজিয়াম, এর মধ্যে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকছি। তো এটা হলো আমাদের একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যেখানে পিকিউ আর এস আরটা পরস্পর সমান্তরাল দিয়ে আছে আর পিকিউটা ব্যাস দিয়ে আছে। তো তাহলে পিকিউকে আমরা ব্যাস বানাচ্ছি, পি কিউ ব্যাস আর এস। এবার বলা আছে কোন কিউপিআর সমান 40 ডিগ্রি। এখানে আমাদের সেন্টার হবে ও, এটা আমাদের সেন্টার ও। এখানে বলা হয়েছে যে কোন কিউপিআর সমান 40 ডিগ্রি, তাহলে কিউপিআর, কিউপিআর এই কোণটা দেওয়া আছে আমাদের 40 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে কত, 40 ডিগ্রি। কালারটা চেঞ্জ হচ্ছে না কেন, কোন কিউপিআর দেওয়া আছে কত, 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি আমাদের। ওকে, আর কি দেওয়া আছে, তাহলে বের করতে হবে কোন পিএসআর সমান কত, কোন পিএসআর মানে আমাদের এই কোণটার মানটা বের করতে হবে। তো তাহলে এটা যখন বৃত্তস্থ ট্রাপিজাম, তাহলে কোন পি আর কিউ, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কোন পি আর কিউ এটা যেটা আছে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, সমকোণ, 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পি আর কিউকে যদি আমরা লক্ষ্য করি, ত্রিভুজ পি আর কিউ, তাহলে কোন কিউটা কত ডিগ্রি হবে, টোটাল তো 180 ডিগ্রি, তার মধ্যে 90 এখানে আছে, 40 এখানে আছে, তাহলে আর কত থাকছে, 50 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 50 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কোন পিএসআর, কোন পিএসআর আর কোন পিকিউআর পরস্পর বিপরীতে আছে, এবং একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে তার বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এই উপপাদ্য নিশ্চয় সব জানা আছে। তাহলে কোন পিএসআর সমান কত হবে, 180 মাইনাস কোন পিএসআর সমান কত হবে, 180 মাইনাস কোন পিকিউআর যেটার মান দেওয়া আছে 50 ডিগ্রি। তো অ্যান্সার কত হবে, 130 ডিগ্রি, যেটা আমাদের অপশান এতে আছে। তো আমি তাহলে ভিডিওটাতে স্লোলি বলবো যাতে সবার বুঝতে সুবিধা হয়। যাদের মনে হবে যে খুবই স্লো হচ্ছে স্যার বলছেন, তাহলে তোমরা কী করবে, একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে দেখতে পাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। একটি ব্যাংক একজন ব্যবসায়ীকে বার্ষিক 5% হারে 4 বছরের জন্য কিছু টাকা ঋণ প্রদান করে, সরল সুদ হিসেবে কত টাকা দিতে হয়। মানে আমাদের এখানে সুদটা বের করতে বলেছে, তাই তো। তো সরল সুদ খুবই সরল। সরল সুদের আমরা ফর্মুলা কি জানি, যে সুদ সমান ইন্টারেস্ট সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে, 12,50,000, 12,50,000, ঠিক, 4 শূন্য ঠিকই আছে, ইন্টু আর, আর কত দেওয়া আছে 5%, টাইম দেওয়া আছে 5 বছর, বাই 100। দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাবে, তো 5 5 25, 25 ইন্টু 125, 125 ইন্টু 25,
তাহলে আমাদের অ্যান্সার আসবে ইউনিট ডিজিট তো অবশ্যই এক লাস্টে দুটো জিরো আসবে, তো লাস্টে দুটো জিরো তো এখানে নেই, এটা হতে পারে না, এই তিনটার মধ্যে হতে পারে। আর ইউনিট ডিজিট যদি লক্ষ্য করি 5 5 এবং 5 গুণ করলে 5ই আসে, তো ইউনিট ডিজিট 5 হবে। তো দুটো জিরোর আগে ইউনিট ডিজিট 5 হবে, যেটা আছে আমাদের এখানে, তাহলে অপশানের যোগ আমাদের বি। ঠিক, তাহলে এখানে আমাদের গুণটা করার প্রয়োজন পড়লো না, আমরা জাস্ট ইউনিট ডিজিটের মাধ্যমে দেখে নিলাম। নেক্সট আমাদের 250-এর 27% মাইনাস 1000 এর 0.02%-এর মান কত? তো এটা কীভাবে করবো আমরা? 250-এর 27% মানে 250 ইন্টু 27/100 লেখা যায় এটাকে, মাইনাস 1000-এর 0.02%, তাহলে 1000 ইন্টু 0.02/% মানে 100। ওকে স্যার, নেক্সট দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে যাবে। আর কি করা যাবে? তাহলে দেখো এখানে এটার জন্যে নিচে একটা একশো আসবে, এই শূন্য দিয়ে কেটে যাবে, তাহলে এধারে পড়তে হচ্ছে 2/10। এখানে কত পড়তে হচ্ছে দেখো, একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে যাবে। তো 25টাকে আমরা এভাবে দেখতে পারি যে 26 মাইনাস 1, আর 27টাকে এভাবে দেখতে পারি 26 প্লাস 1। এবার এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 25 ইন্টু 27 গুণটা আমরা ডাইরেক্টও করতে পারি, বা আমরা একটুকু আলাদাভাবেও ভেবে নিতে পারি যে 26 মাইনাস 1 ইন্টু 26 প্লাস 1 আছে। তো এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর উপরে কত হয়ে যাবে? 26 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে উপরে আমাদের হয়ে যাবে 26 স্কোয়ার মানে 676 মাইনাস 1, বাই নিচে আছে 10, মাইনাস এখানে 2/10, তো এখানে হয়েছে 675। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 675/10 মাইনাস 2/10, তাহলে চলে আসবে 673/10। তাহলে অ্যান্সার হয়েছে কত? 67.3, অপশান সি। তো এখানে কেউ 25 ইন্টু 27ও করতে পারতে, কিন্তু সেক্ষেত্রে জটিল হতো তুলনামূলক। এটা আমরা যেটা লিখলাম এখানে সেটা কিন্তু মুখে মুখেই করা যায়, যে 26 মাইনাস 1 ইন্টু 26 প্লাস 1 মানে 676 মাইনাস 1। ঠিক আছে, তো আমাদের বোঝার জন্য এগুলো পুরোপুরি আমি ডিটেলসে লিখছি, যদি পরীক্ষায় করতে তোমরা আশা করি এগুলো লেখার দরকার পড়ে না, এই যে স্টেপ দুটো লিখলাম এগুলো দেখার কোনো প্রয়োজনই পড়বে না। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে? দুটি সংখ্যার যোগফল দিয়েছে 16 এবং তাদের গুণফল দিয়েছে 63। খুবই ইজি কোয়েশ্চেন, তাদের অনন্যকের যোগফল। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটো কি, এক্স এবং ওয়াই, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই। এখন তো ফাইন্ড কী কী দেওয়া আছে, যোগফল এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 16 এবং গুণফল এক্স ওয়াই সমান দেওয়া আছে 63। বের করতে কী হবে? অন্যান্যকে যোগফল, অন্যান্য মানে কি, এক্সের অন্যান্য 1/x, ওয়াইয়ের অন্যান্য 1/y, এদের যোগফল মাঝে প্লাস, লসাও করলে হবে এক্স ওয়াই, উপরে আসবে ওয়াই প্লাস এক্স, যাদের মান তো আমাদের দেওয়াই আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 16 আর এক্স ওয়াইয়ের মান 63। কাটাকাটি করে নেবো, কাটাকাটি যাবে, কিছু যাবে কি? কাটাকাটি তো কিছু যাবে না, তো 16/63 অ্যান্সার, অপশান ডি। এরপর কি বলছে যে একটি কোম্পানির 15 জন পুরুষ কর্মচারী বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারেন। প্রকল্পটি সম্পূর্ণ করতে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসাথে কতক্ষণ সময় নেবে? তো কোশ্চেনটা এটাই বলা হয়েছে যে 15 জন পুরুষ বা 20 জন মহিলা 26 দিনে একটা প্রকল্প সম্পূর্ণ করতে পারে। তার মানে কি, 15 জন পুরুষ যে কাজটা করে 26 দিনে, 20 জন মহিলা সেই কাজটাই করে 26 দিনে। তাহলে আমরা বলতে পারি যে 15 জন পুরুষের 26 দিনের যেটা কাজ সেইটাই সমান হচ্ছে 20 জন মহিলা ওমেন এর 26 দিনের কাজের সাথে। টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক, এটা আমাদের টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। এখন এখান থেকে আমরা 26 26 কেটে দিতে পারি, তাহলে ম্যান আপন যদি ওমেন বের করি, এদের এফিসিয়েন্সি রেশিও, তাহলে ম্যানের সাথে গুণ ছিল 15, তাহলে নিচে আসবে 15, তবে আমরা পাবো 15M, আর উপরে যাবে 20। কাটাকাটি করলে যদি আমরা এটা কাটাকাটি করি, ওকে, তো 5 4 20, 5 3 15, 4/3। তাহলে ম্যানের এফিসিয়েন্সি 4 আর ওমেনের এফিসিয়েন্সি 3, মানে একটা ম্যান একদিনে 4টা কাজ করে, তো একটা ওমেন একদিনে 3টে কাজ করে। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক সমান কত? টোটাল ওয়ার্ক সমান 15 ইন্টু ম্যানের এফিসিয়েন্সি কত? 4 ইন্টু টোটাল টাইম নিয়েছিল 26, এটা টোটাল ওয়ার্ক। আমরা চাইলে এখান থেকেও বের করতে পারি 20 ইন্টু 3 ইন্টু 26, সেম জিনিস হবে। আর কতজন করবে এখন? এখন করবে 30 জন পুরুষ প্লাস 12 জন মহিলা মিলে করবে। তাহলে 30 জন পুরুষের টোটাল এফিসিয়েন্সি আমরা যদি দেখি, যে নতুন গ্রুপটা তৈরি হয়েছে, কতজনের গ্রুপ তৈরি হয়েছে? 30 জন পুরুষ প্লাস 12 জন মহিলা, এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? 30 জন পুরুষের, এক একজন পুরুষের তো 4, আর এক একজন মহিলার এফিসিয়েন্সি 3 করে, তো 30 4 120 প্লাস 12 3 36, 120 আর 36 যদি যোগ করে দিই 156।
এখন টাইমস ওয়ান কী বলতে পারি? টাইমস ওয়ান বলতে পারি টোটাল ওয়ার্ক আপন টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত আছে? টোটাল ওয়ার্কটা আমাদের গুণ করার প্রয়োজন নেই, 15 × 4 × 126 বাই নিচে 156, কারণ কাটাকাটি যাবে তাই গুণ করছি না আমরা। 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 4 9 36, 39, 13 2 26, 13 3 39, 3 5 15, তাহলে টোটাল আমাদের টাইম লাগছে 10 দিন। তাহলে টোটাল আমাদের সময় কত লাগবে? 10 দিন, অপশান বি। এরপর কী বলা আছে, গণিতে একটি ক্লাসে 7জন শিক্ষার্থীর যে প্রাপ্ত নম্বর সেগুলো দেওয়া আছে 43, 44, 65, 41 এভাবে নাম্বার দিয়েছে। তথ্যের মোড, তাহলে এই যে মোড, মোড শব্দের অর্থ কী? মোড মানে मुड़ मुड़ के देख रहे हैं। ऐसे किया होगा ना, तो आप लोगों ने सभी ने, हम लोगों ने, कि जब कभी पहली बार किसी से वो हुआ था तब क्या करते थे, जब जाते थे वहाँ से मिल के मोड़ मोड़ के देखते थे ना पीछे। तो मोड़ मोड़ मतलब क्या? बार बार जो आ रहा है, ठीक, बार बार तुम देखते थे ना, तो बार बार जो आ रहा है, कौन सा ऐसा जो डाटा, ये जो डाटा दे रखा है দেওয়া এখানে, তো এখানে কোন এমন জিনিস তথ্যটা আছে যেটা বারবার এসছে? তো তোমরা বলবে যে স্যার এখানে 43 একবারই আছে, 44 একবার আছে, 65 দুবার আছে। দেখো এখানে একবার 65 আছে, এখানে একবার 65 আছে, আর কেউ নেই, এক মিনিট, আর কেউ নেই যেটা দুবার আছে, বাকি সবাই একবার। তাহলে এখানে মোড কী হয়ে যাবে? 65। তাহলে মোড মানে মনে থাকবে, মোড মানে কি? যে যে তথ্যটা বারবার আসবে এবং সবথেকে বেশিবার আসবে ওই সমস্ত গিভেন যে তথ্য থাকবে তার মধ্যে, সেটা হবে মোড। তাহলে এখানে মোড হয়ে যাবে 65। নেক্সট কি বলেছে, যে খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু থেকে একটি খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি। মনে করি এটা একটা আমার খুঁটি আছে, এটা আমার খুঁটি আছে, ঠিক, খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এটা খুঁটির পাদদেশ, এখান থেকে আমি 20 মিটার দূরে এখানে দাঁড়িয়েছি, এটা আমার 20 মিটার ডিস্টেন্স, এখান থেকে এতটা, এখান থেকে খুঁটির উন্নতি কোণ, তাহলে এখান থেকে আমি দেখবো উপর দিকে করে দেখবো, তাহলে এটা হোক আমার উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, যেটা দিয়ে আছে কত? 45 ডিগ্রি, এটা দিয়ে আছে 45 ডিগ্রি। কী বলতে চাইছে? খুঁটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে চাইলে তোমরা আমরা কী ব্যবহার করবো, যে ট্যান, যখন এটা আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে যেটা আমরা পড়েছি ক্লাস 10-এ, হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক। তো ট্যান কোণ 45 সমান আমরা কী বলতে পারি? এটা যদি এক্স ধরে নিই তাহলে আমরা বলতে পারি ট্যান কোণ 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি এক্স বাই 20। ট্যান 45-এর মান কি? 1, এক্স বাই 20, তাহলে এক্স সমান কত হয়েছে? 20 মিটার। তার মানে খুঁটিটার উচ্চতা হবে 20 মিটার। বা এটা তোমরা একটু সাধারণ জিনিস যে মনে রাখবে, যে যদি এখানে কোণটা 45 ডিগ্রি হয়, ঠিক, তাহলে এইটা আর এটা সমান হবে, এইটা আর এটা কী হবে? সমান হবে। তাহলে এটা 20 আছে, এটাও 20 হবে, ডাইরেক্টলি তোমরা বলতে পারবে সেক্ষেত্রে। নেক্সট দেখো একটা সিম্পলিফিকেশান আছে। সিম্পলিফিকেশানে কী বলা হয়েছে? 15 × 14 - 30 প্লাস 3² প্লাস 17। তো এইখানে যে ব্র্যাকেটটা দেওয়া আছে না, এই ব্র্যাকেটটা দেখ বা না দেখ কোনো ব্যাপার নেই, একই জিনিস। দেখো এখানে আমরা অনেকের ক্ষেত্রে মিস্টেক করে যে কোন গুণটা আগে করবো, কোন ভাগটা আগে করবো, কোনটা পরে করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবে, এই যে মাইনাস বা প্লাস থাকবে না, সেগুলো আলাদা করে একটা ডিভাইডিং ভাবে রাখবে, যে এইটা এধারটা আমি একসাথে সলভ করতে পারি, এধারটা একসাথে সলভ করতে পারি, ঠিক। তাহলে 15 × 14 গুণ করে নেবো। 15 × 14 কত হবে? 15 × 4 = 60, 6, 15 × 15 = 21, 210। ওকে, তো 15 × 14 কত হয়েছে? 210 মাইনাস 30 প্লাস 3² মানে 9 প্লাস 17। এবার 17 আর 9 26, 26 এটা -30 আছে, তাহলে -4, তাহলে এখান থেকে যদি আমরা -4 করে নিই তাহলে কত হয়ে যাবে? 206, অপশান এ। নেক্সট কী বলা হয়েছে? একটি ক্লাসে 48 জন ছাত্র আছে, একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 3/8 ছাত্ররা উপস্থিত ছিল, একই দিনে অনুপস্থিতির সংখ্যা কত? তাহলে 3/8 জন ছাত্র উপস্থিত ছিল, তাহলে অনুপস্থিত কতজন ছিল? অনুপস্থিত ছিল 1 - 3/8, টোটাল ছাত্র আমরা 1 অংশ, তার মধ্যে 3/8 অংশ উপস্থিত, তাহলে অনুপস্থিত 1 - 3/8 অংশ। তাহলে কত হয়ে যাচ্ছে? যদি বিয়োগ করি আমরা পেয়ে যাব 5/8। 5/8 কার? টোটাল যে আছে 48 জন, তাহলে 48-এর 5-এর 8 বের করে নেবো, 8 6 48, 6 5 30 জন, 30 জন অনুপস্থিত ছিল। বা চাইলে কেউ 3/8 এটা ডাইরেক্ট বের করে নেবে যে উপস্থিত কতজন ছিল। উপস্থিত তোমরা এভাবে বলতে পারো যে 48-এর 3/8 তো উপস্থিত ছিল, তাহলে আমার 18 জন উপস্থিত ছিল, তো অনুপস্থিত বাকিগুলো ছিল 30 জন, এভাবেও ঠিক আছে। নেক্সট কী দেওয়া হয়েছে? tan θ + cot θ = 5,
তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার 60 ডিগ্রি মান কত? এখন যদি লক্ষ্য করি এই যে 2 tan স্কোয়ার 60, tan স্কোয়ার 60, tan 60 তো মান আমাদের জানা আছে, তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের বের করতে হবে ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ারের মানটা বের করতে হবে এখান থেকে। ঠিক, তো ট্যান প্লাস কট, আচ্ছা আমরা যদি ট্যানটাকে আমরা ভেবে নিই এভাবে যে, ঠিক আছে এভাবে লিখতে পারি যে ট্যান থিটা প্লাস কট থিটা লিখতে পারি 1/tan থিটা। হ্যাঁ স্যার লেখা যায় এটা, সমান 5। ওকে, তো ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার যেটার মান আমাকে বের করতে হবে, ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার মানে কি 1/tan স্কোয়ার। ওকে, এটার মানটা আমাদের বের করতে পারলেই হয়ে যাবে। এখন এটা দেখো, তোমরা বীজগণিতে একটা সূত্র করে থাকো, এক্স প্লাস 1/x সমান যদি পি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান কী হয়ে যাবে, p² - 2। এটা নিশ্চয়ই জানা আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ট্যান থিটা প্লাস 1 বাই, এই ট্যান স্কোয়ার প্লাস 1/tan স্কোয়ারের মান কী হবে, সেম p² - 2, পি বলতে এখানে 5 আছে, 5 স্কোয়ার -2, তো 25 - 2 মানে 23। তাহলে এটার মান তো চলে এলো 23, এই মানটা চলে এলো 23। তাহলে 23 প্লাস 2 ইন্টু tan 60-র মান কি, tan 60-র মান √3, তার হোল স্কোয়ার। 23 প্লাস √3-এর হোল স্কোয়ার মানে 3, 3 ইন্টু 2 6, 23 আর 6 যোগ করলে 29। তাহলে অপশান বি অ্যান্সার হবে। নেক্সট দেখো, এটা বীজগণিতের সূত্রের উপর ডিপেন্ড করে একটা অঙ্ক আছে, যেটা কি আমাদের একটা সূত্র আমরা খুবই ফেমাস পড়ে থাকি, যে a² - b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? তাহলে এখানে আমাদের উপরে কি আছে, 0.27 তার হোল স্কোয়ার মাইনাস 0.13 তার হোল স্কোয়ার, তাহলে সেটা সমানই লেখা যায় 0.27, 0.27 প্লাস 0.13 ইন্টু 0.27 মাইনাস 0.13, বাই নিচে কি পড়ে আছে, 0.27 প্লাস 0.13। এবার পুরো এই পার্সেন্ট দুটো কেটে যাবে, পড়ে থাকছে কি 0.27 থেকে 0.13 বিয়োগ, তো পয়েন্ট ভুলে যাও, 13 14, তাহলে 0.14 অ্যান্সার, অপশান সি অ্যান্সার। এক্স প্লাস 1/x1 নয় হলে x² প্লাস 1/x² মান কত? দেখো এই যেটা 4 বললাম মাত্র, তাহলে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। এক্স প্লাস 1/x সমান যদি পি হয়, x² প্লাস 1/x² সমান p² - 2, তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের যদি তাড়াতাড়ি অঙ্কগুলো করতে চাই। ঠিক, তো এক্স প্লাস 1/x এর মান 9 দিয়েছে, স্কোয়ারের মান কী হবে, 9² - 2, 9² - 2, তো 81 - 2 মানে কত, 79, অপশান সি অ্যান্সার। এবার কি আছে, দুটি সংখ্যার যোগফল দিয়েছে 25, তাদের পার্থক্য 15, তাদের অনুপাত কত? তাহলে সংখ্যা দুটো আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই সংখ্যা দুটো ধরে নিচ্ছি, ওদের যোগফল দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 25, বিয়োগফল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 15। তাহলে এই সিচুয়েশানটা নিশ্চয়ই আমরা বিভিন্ন জায়গায় দেখি, টাইম অ্যান্ড ডিস্টেন্স হোক বা যে বোটের অঙ্কগুলো হয়, ঠিক নৌকা স্রোত, সেখানে যে দুটোর প্লাস আর দুটোর মাইনাসের মান দেওয়া থাকলে আমরা প্রথমে যেটা আছে, যেটা প্লাসে আছে, যেটা বড় এদের মধ্যে বড় কি এক্স, তাহলে এক্সকে বের করতে হলে কী করবো আমরা, এই দুটোকে যোগ করবো, 25 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ করে নেবো। ঠিক, তো 25 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আর ওয়াইকে যদি বের করতে চাই তাহলে কী করবো, ওদের মধ্যে বিয়োগ করবো 25 - 15/2, তো 25 আর 15 40/2 মানে 20, আর 25 মানে 10 -2/10/2 মানে কত হয়েছে 5। ঠিক, তাহলে সংখ্যা দুটো কি 20 আর 5, এদের অনুপাত কত হবে, 20:5, তো 4:1 অনুপাত হয়ে যাবে কত, 4:1, অপশান বি অ্যান্সার আমাদের। আর এটা যদি কেউ মনে না রাখতে চাও, তো এটা দেখো এভাবেই আসছে যে আমরা যে অপনয়ন পদ্ধতি বা বজ্রন পদ্ধতি এই সমস্ত পদ্ধতি আছে, তার মধ্যে তুলনামূলক যে যদি এখানে আমরা যোগ করে দিই দুটো 1 নাম্বার এবং 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি যোগ করে দিই, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, তো কী হয়ে যাবে 2x সমান 25 + 15। তো এটা কিন্তু ওইখান থেকে আসছে, এটা অনেকেই ট্রিক বলে থাকে যে যদি যোগফল বিয়োগফল দেওয়া থাকে তাহলে প্রথম বড় সংখ্যাটা যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তো এটা কোনো ট্রিক বা এরকম কিছু নয়, তোমরা ট্রিকের নামে শুধুই ছুটে বলো চারিদিকে, আর আলটিমেট যদি দেখা যায় যে এত ট্রিক যে এতদিনে মুখস্থ করেছো, ওটা তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো, তো এগুলো ট্রিক কিছুই না, এগুলো জাস্ট এটাকে ফর্মুলেট করে এখানে বলে দেওয়া হচ্ছে। ঠিক, তো চলো এটা এখান থেকে আসছে যে x সমান 25 + 15 মানে 40/2 সমান 20।
তো এখান থেকে আসছে, এমন কিছু, এটাকে কিন্তু ট্রিক নয়, এটাকে ট্রিক ট্রিক বলে অনেক হাইপ করে রাখে। নেক্সট দেখো কী বলেছে, একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে এত ঘনমিটার, ঠিক, যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত। ট্যাঙ্কের ক্ষমতা, তো ক্ষমতা মানে কি, ক্ষমতা বলতে বুঝতে একটু অসুবিধা ছিল, বাট এখানে মিটার কিউ যে এককটা দিয়েছে সেখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটার আয়তনটা বোঝাচ্ছে 2376 কি তার আয়তন। তাহলে এটা নলাকার ট্যাঙ্ক মানে আমাদের যে ট্যাঙ্কিটা ছাদে বসায় না, সেই ট্যাঙ্কি টাইপেরই কথা বলা হচ্ছে। তাহলে সেটা একটা কি চোঙ, সেখানে চোঙের ফর্মুলা লাগবে। ট্যাঙ্কের আয়তনের সূত্র কি হয়, যে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ট্যাঙ্কের আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সমান দেওয়া আছে কত 2376। ওকে, পায়ের মান কত 22/7, আর কত দেওয়া আছে 21, 21 গণিত 21, এইচ দেওয়া নেই 2376। তো কাটাকাটি করবো আমরা এখানে 7 3 21, এইচ সমান কী হয়ে যাবে 2376 ইন্টু 21, এধারে গুণ ছিল এধারে সে ভাগ হয়ে যাবে, এধারে 3টাও গুণ ছিল 22টা গুণ ছিল এধারে ভাগ হবে, 3 × 22 দিয়ে ভাগ হবে, ব্যাস এটাই। আর এদের নিচে তো কিছু থাকেনি, 1 লিখে দিচ্ছি। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, দশমিক অ্যান্সার আছে, তার মানে আমাদেরকে পুরোপুরি ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক, দেখা যাক। তো এটা যদি আমরা কাটি, 3 দিয়ে তো কেটে যাবে, 3 আর 2 5 7 12, 3 দিয়ে কাটবে, তো 3 দিয়ে কাটছি প্রথমে, 3 7 21, 27 3 9 27, 3 2 6 792। আবার যদি 21 দিয়ে কাটি তাহলে 21 দিয়ে যদি 7, দেখো এটা 11 দিয়ে অবশ্যই কাটবে, কারণ এখানে 7 আর 2 9 9, তাহলে 11 দিয়ে অবশ্যই কাটবে, 11 2 22, 11 দিয়ে কাটি, 11 7 77, 11 2 22, 72, 72কে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 3672, তাহলে পড়ে থাকছে কত 36/21, এটা আবার কাটবে 3 দিয়ে, 3 7 21, 3 12 36, তাহলে এইচ সমান পড়ে থাকছে 12/7। এবার 12/7 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 7 একে 7 50, 7 7 49, 1.7 সামথিং, তো 1 দিয়ে একটা অ্যান্সার আছে যেটা হচ্ছে অপশান আমাদের বি। তাহলে ট্যাঙ্কটার গভীরতা কত হবে, তাহলে এখানে আমাদের শুধুমাত্র এই সূত্রটা গাইল যে পাই আর স্কোয়ার এইচ, যে ট্যাঙ্কের আয়তনের সূত্র কি হয় পাই আর স্কোয়ার এইচ। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, ট্রেন এ 80 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিমি/ঘন্টা গতিবেগে আসা ট্রেন বি কে অতিক্রম করে। তাহলে দুটো ট্রেন এক্ষেত্রে অ্যাপ্রোচ করছে কি, দুটো বিপরীত ডাইরেকশানে এসে আসছে, তাহলে এক্ষেত্রে যেটা রিলেটিভ স্পিডে কী হবে প্লাস হবে, এদের রিলেটিভ স্পিড এদের প্লাস হয়ে যাবে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ যে স্পিড আছে সেই স্পিডটা কত হয়ে যাবে 80 + 70, মানে 150 কিমি/ঘন্টা, 150 কিমি/ঘন্টা স্পিড হয়ে যাবে। এবার উভয় ট্রেন কী বলেছে 30 সেকেন্ডের মধ্যে, দেখো অ্যান্সারগুলো কী আছে, সেকেন্ড আছে, মিটার আছে, মিটার আছে, মিটার আছে, তাহলে এটা আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেবো। মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য কী করতে হবে, 150কে গুণ করবো আমরা কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ড, মানে ছোটো হচ্ছে, তাহলে ছোটো হওয়ার জন্য আমরা ছোটো দিয়ে গুণ করবো কত দিয়ে 5/18, এটা নিশ্চয়ই জানো যে 5/18 কখন গুণ করতে হয়, কখন 18/5, যদি কিলোমিটার/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে দেয় 5/18, মিটার থেকে যদি কিলোমিটার/আওয়ার যেতে হয় তাহলে দেবে 8/5 দিয়ে গুণ করতে হবে, এত মিটার/সেকেন্ড। তো এটা আমাদের কাটাকাটি করার প্রয়োজন নেই, এখন থাক, পরে করব যদি প্রয়োজন পড়ে। এখন বলে যে 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে, তাহলে এই স্পিড নিয়ে 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে, ডিস্টেন্স ওয়ান স্পিড ইন্টু টাইম, স্পিড কত দেওয়া আছে 150 ইন্টু 5/18 ইন্টু টাইম কত দেওয়া আছে 30 সেকেন্ড। এবার এটা আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করবো কত দিয়ে কাটবো, প্রথমে আমরা 6 দিয়ে কাটি, 6 3 18, 6 5 30, 3 50 150, তাহলে কত হয়েছে 5 5 5, 3টে 5 মানে হচ্ছে 5-এর কিউ 125 শূন্য, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করেছে 1250 মিটার। এবার যেটা, তাহলে যখন ডিস্টেন্স কভার করতে হয় তখন কী করে, তখন একে অপরের ডিস্টেন্স মানে টোটাল যেটা দুজনকার ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কভার করে, তাহলে এদের দুজনকার টোটাল যে দৈর্ঘ্য সেটা 1250, একজনকার দেওয়া হচ্ছে 300, তাহলে আরেকজনকার কত হবে -300 করে নেবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো 950 মিটার আরেকটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কত 950 মিটার, অপশান বি অ্যান্সার হবে। নেক্সট কী বলেছে, PQR এবং XYZ দুটো অনুরূপ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, যদি XY সমান 12 হয় তাহলে PQ কত। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এই যে দুটো অনুরূপ ত্রিভুজের পরিসীমা আছে এদের পরিসীমার অনুপাতটা কত, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের কী হবে যে এদের অনুপাতটা দেখব, যে ত্রিভুজ
পি কিউ আর বাই ত্রিভুজ এক্স ওয়াই জেড, এদের পরিসীমার অনুপাত কত? 48/24। যদি কাটাকাটি করি এটা আমরা, তাহলে কত পাবো? 24 দুগুণে 48, 2/1। তার মানেটা হচ্ছে এটাই যে ত্রিভুজ এক্স ওয়াই জেডের যেগুলো 1D ফিগার সেটা যদি 1 অনুপাত হয়, ত্রিভুজ পি কিউ আর এর সেম 1D ফিগার 2 অনুপাত হবে, 2 গুণ হবে। ঠিক, ত্রিভুজ এক্স ওয়াই জেডের দ্বিগুণ হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর 1D ফিগারগুলো। তাহলে এখানে এক্স ওয়াই সমান 12 দিয়ে আছে, এক্স ওয়াই মানে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 12, পি কিউ এর বের করতে বলেছে, পি কিউ এর বের করতে হবে, তাহলে ঠিক এক্স ওয়াই এর দ্বিগুণ হবে, এক্স ওয়াই এর দ্বিগুণ হবে। তাহলে এক্স ওয়াই যদি 12 হয়, তাহলে পি কিউটা এক্স ওয়াই এর দ্বিগুণ মানে ইন্টু 2 সমান 24 হয়ে যাবে আমার পি কিউ। তাহলে পি কিউটা কত হয়ে যাবে? 24। আমাদের অ্যান্সার হয়ে যাবে 24। আমাদের যে কোশ্চেনটা আছে, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বের করতে হবে। তো এটা দেখো খুবই একটা ইজি পার্সেন্টেজ দিয়ে 10%, তো তা চাইলে আমরা এখানে 10% হারে মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদকে আলাদা আলাদাভাবে নির্ণয় করে তাদের মধ্যে ডিফারেন্স দেখে নিতে পারি। বাট যদি তোমাদের এই 10%-এর জায়গায় 16.66% দেয়, 33.33% দেয়, 14.28% দেয়, তখন কিন্তু সেই প্রসেসটা আমাদের কী হয়ে যাবে? ডিফিকাল্ট হয়ে যাবে বা বহুত টাইম নিয়ে নেবে। তো সেই জন্য আমরা একটা ইউনিক মেথড করে রাখবো, যেটা আমরা যে কোনো পার্সেন্টেজের জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেই মেথডের সাহায্যে আমরা এটা করবো, সেটা এবং খুবই ইজি হবে। একবার বুঝে নেওয়ার পর সেটা কিন্তু খুব ইজি হবে এবং খুব টাইম সেভিং অ্যাপ্রোচ হবে আমাদের। ঠিক, তো চলো সেই প্রসেসটা দেখবো আমরা এখানে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 10%, সুদের হার 10%। তো 10% সমান আমরা এটা বলতে পারি 1/10। আমরা পার্সেন্টেজে শিখে থাকি যে পার্সেন্ট টু ফ্র্যাকশানে কনভার্ট করা। তাহলে 3 বছরের জন্য কেস করা হয়েছে না, তো পি টাকা ধরে নিচ্ছে যে ছিল প্রথম বছরের সুদ I1, দ্বিতীয় বছরের জন্য I2, তৃতীয় বছর I3। 3 বছরের ছিল, 3 বছরের কেস নিলাম। এবার 10% হয়েছে, তার মানে পি থেকে I1-এ যাওয়ার জন্য আমরা পিকে কত ধরবো? 10 এর কিউ। কেন কিউ ধরছি? কারণ 10-এর কিউ কেন ধরছি? এখানে 10-এর কিউ এই জন্যই ধরছি কারণ 3 বছর বলেছে। যদি 2 বছর বলতো তাহলে 10 স্কোয়ার হতো, তখন সেক্ষেত্রে I1 I2 হতো 10-এর কিউ। এবার এখান থেকে এখানে যাওয়ার জন্য কী করবো? 1-এর 10 দিয়ে গুণ করবো। এই যে জিনিসটা আছে, এই 1-এর 10 দিয়ে গুণ করবো। সেম এখান থেকে এখানে যাওয়ার জন্য 1-এর 10 দিয়ে গুণ হবে। সেম I2 থেকে I3-তে যাওয়ার জন্য 1-এর 10 দিয়ে গুণ হবে। ওকে, যদি এটা সাপোর্ট 33.33% থাকতো, তার মানে এটা 1-এর 3, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপালকে ধরতাম কি 3-এর কিউব। I1-এ কত হতো? 3 স্কোয়ার। I2-তে কত হতো? 3। I1 I3-তে কত হয়ে যেত? 1 হয়ে যেত। বোঝা গেল? তাহলে 10 কিউব, এখানে I1 কত হয়ে যাবে? 10 স্কোয়ার। I2 কত হবে? 10 ইন্টু 1/10 হচ্ছে, এটা কত হবে? I3 1। এবার যখন 2 বছরের ব্যাপার থাকে তখন 2:1 হয়। এই I1 আর I2 রেশিও 2:1 হয়, সেক্ষেত্রে I3 থাকে না। 3 বছর হলে 3:1 হয়। এই রেশিও দুটো মনে রাখতে হবে। যখন আমরা চক্রবৃদ্ধি সুদ করাবো তখন সেখানে ডিটেলসে এইভাবে বলবো যে এগুলো কতটা হেল্পফুল, এই রেশিওগুলো আমাদের কতটা হেল্পফুল সেখানে তো আমরা জানতে পারবে। তো আমাদের যেটা ডিফারেন্স ক্রিয়েট করে সেটা কে করে? এই দুটো। আমরা সরল সুদে এটা পাই, সরল সুদে এটা 3 গুণ পাই। ঠিক আছে, এই যে 3 গুণ পাই সরল সুদে। চক্রবৃদ্ধি সুদে এটা 3 গুণ তো পাইই পাই, তার সাথে এটারও 3 গুণ আর এটার 1 গুণ পাই, এটার 3 গুণ পাই, এটার 1 গুণ পাই। তার জন্য আমাদের ডিফারেন্স ক্রিয়েট হয় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে। তাহলে আমাদের যে ডিফারেন্স অফ ইন্টারেস্ট হচ্ছে সেটা কত হবে? 10 × 3 প্লাস 1 × 1, মানে 30 আর 31। 31 রেশিও, এটা কিন্তু রেশিওতে আছে, এটা রেশিওতে আছে, তাহলে 31 রেশিও। এবার দেওয়া আছে 5,000 টাকা, সেটা কত রেশিওর মান? আমরা ধরেছিলাম প্রিন্সিপাল কত? 10-এর কিউ 1000, আর আমাদের বের করতে হবে কত? 31 রেশিওর মান ইন্টু 31। 3টে শূন্যর সাথে 3টে শূন্য কেটে দেবো, 31 × 5 155 টাকা। এবার তোমরা এটা যে বিভিন্ন মেথড শিখেছো সেভাবে আমাদের করো, দেখো কতটা জটিল হতে পারে বা কতটা টাইম টেকিং হতে পারে। এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম তাই হয়তো এতটা সময় লাগলো, যখন নিজে নিজে করবে এটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে। নেক্সট কী আছে? মান নির্ণয় করতে বলা হয়েছে sin23/cos67 প্লাস cos71/sin19। তাহলে এটা আমাদের যেটা পুরক্ষণ বলে থাকি, যে কোন দুটোর যোগফল 90 ডিগ্রি, সেই টাইপের অঙ্ক। sin23/cos67 আমরা একটা জিনিস জানি যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। সাইন আর কস পরস্পরের পূরক কোণ, সেরকমই কসাইনের কোসেকসেকের ট্যান কটের পূরক হয়। তাহলে sin23-কে আমরা এটা লিখতে পারি যে সাইন
সাইন 23-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 67। সাইনের জায়গায় সাইন রইলো, 23-এর জায়গায় আমরা কী নিলাম 90 মাইনাস 67 বাই নিচে কী আছে cos 67 প্লাস cos 71। ঠিক আছে, cos 71-এর জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস 19। 90 মাইনাস 19 করলেও 71-ই আসে বাই নিচে কত আছে সাইন 19। এবার সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos 67 বাই cos 67 প্লাস cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, সাইন 19 বাই সাইন 19। তাহলে এগুলো কেটে গেছে, কত হবে 1 প্লাস 1 সমান 2 অ্যান্সার পেয়ে যাবো আমরা এখানে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে, একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করলে 6 ভাগফল এবং 5 ভাগশেষ থাকে। তাহলে একটা সংখ্যা দিয়ে যখন আরেকটা সংখ্যাকে ভাগ করছি 6 ভাগফল এবং 5 ভাগশেষ থাকছে। তো এখানে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটাকে, যে ছোট সংখ্যা একটা বড় সংখ্যাকে ভাগ করলে, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এক্স দিয়ে ভাগ করেছি ওয়াইকে। তাহলে আমাদের ছোট সংখ্যার ক্ষেত্রে এক্সটা ছোট কার থেকে ওয়াইয়ের থেকে, বা ওয়াইটা বড়। তাহলে এখান থেকে কী লিখতে পারি যে ওয়াই সমান 6x প্লাস 5। ডিফারেন্স বলা আছে 1540। ডিফারেন্স মানে কি বড় সংখ্যা মানে ছোটো সংখ্যা, ওয়াই মাইনাস এক্স সমান দেওয়া আছে 1540। এবার বের করতে গিয়ে বলেছি ছোটো সংখ্যা মানে এক্সকে বের করতে হবে। তো এখানে আমরা ওয়াইয়ের জায়গাতে এক্সের মান, ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের যে মানটা আছে সেটা এখানে পুট করে দিচ্ছি। ওয়াইয়ের মান কী আছে 6x প্লাস 5 মাইনাস এক্স সমান 1540। তো 6x মাইনাস এক্স মানে 5x, আর এই 5টা এই ধারে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, 1540 মাইনাস 5 এধারে যোগ হলে ওধারে যে কী হয় বিয়োগ হয়ে যায়। 1540 মাইনাস 5 মানে 1535। তাহলে এক্স সমান কত হবে 5x সমান যদি 1535, তাহলে এই 5টা এধারে গুণ আছে, এধারে যে কী হবে সমানের বিপরীতে গেলে ভাগ হয়ে যাবে বাই 5। 5 3 15, 5 7 35। দুটো পরপর নাম চলে একটা শূন্য খাওয়া হয়, এটা নিশ্চয়ই জানো। অপশান ডি অ্যান্সার। নেক্সট কী বলা আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5 এবং লসাগু দেওয়া আছে 120, সংখ্যাগুলি কত। তাহলে অনুপাত যদি 3:5 হয়, এক কাজ করতে পারি আমরা, এখানে আমরা অপশান টেস্ট করতে পারি। কীরকম হবে দেখো, আমরা দেখছি এখানে কোনটা কোনটা 3:5 আসছে। এখানে যদি দেখি 7 3 21, 7 5 35, তো এটা 3:, এখানে যদি আমরা দেখি 7 দিয়ে ভাগ করলে এটা 3:5 চলে আসছে, তাহলে এটা মেবি হতে পারে। এখানে দেখো 8 3 24, 8 5 হলো, এটাও হচ্ছে। 9 3 27, 9 5 এটাও হয়ে যাচ্ছে। 6 5 30, 10 3 এটা তো হয়ে যাচ্ছে। তো অনুপাত তো সবাইকারই 3:5 আছে। এবার লসাগু হচ্ছে 120। তো এটা কখনো কখনো কী হয় যে আমরা এই অপশান টেস্টের মাধ্যমে দেখা যায় যে হয়তো একটিতেই পড়ে থাকে যে দুটির সঙ্গে যেখানে অনুপাত হলে 3:5 হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি। বাট এখানে সেই জিনিসটি কিন্তু হয়নি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা করে নেবো যে সংখ্যাদের অনুপাত 3:5। তাহলে আমরা সংখ্যাদের ধরে নিচ্ছি 3x অ্যান্ড 5x। এদের লসাগু কত হবে 3 ইন্টু 5 ইন্টু এক্স, যেটা সমানে দিয়ে আছে 120। তাহলে এক্স সমান কত হবে 120 বাই 3 গুণিত 5, 3 5 15, 8 120, কাটাকাটি করলে কত আসছে 8। তাহলে সংখ্যাদের কত হবে 24 আর 40। তাহলে সংখ্যাদের হয়েছে 24 আর 40, এটা অপশান উত্তর দেবে। নেক্সট কী বলা আছে, 20.5 মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে। কার্পেটটি প্রতিটি এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কটি ছোট টুকরোতে কাটা যাবে। তো সিম্পলি এটা কী করবো আমরা ভাগ করবো, এটা আমাদের ভাগ করতে হবে। আমাদের যদি বলা হয় এটা 10 মিটার দৈর্ঘ্যের একটা কার্পেট আছে, কার্পেটটিকে 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কটি ছোটো টুকরোতে কাটা যাবে। তো আমরা সেক্ষেত্রে কী হলো 10/2। সেরকমই এখানে যেটা বড় টুকরো আছে 20.5 বাই ছোটো টুকরোতে ভাগ করে দেবো 4.1 তাহলে এখন ভাগটা করবো কীভাবে, সিম্পলি কিছু না, এটা আমরা 20 দুগুণে 40 পাচ্ছে 45/2, আর নিচটা যদি করি 4 2 8 9/2, তাহলে উল্টে দেবো 45/2 ইন্টু 2/9, 2 2 কেটে যাবে 9 5 45, তাহলে 5টা টুকরো হবে। তাহলে কতগুলো টুকরো হবে 5টা টুকরো হবে। কী বলা হয়েছে, একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যদি অনুত্তীর্ণর সংখ্যাটা 240 হয় তাহলে উত্তীর্ণ সংখ্যা কত। তাহলে যদি 60% উত্তীর্ণ হয়েছে, 60% উত্তীর্ণ, তাহলে ফেল করেছে কতজন, ফেল করেছে 40%। টোটাল 100%-এর মধ্যে 60% পাস করে গেছে, ফেল করেছে 40%। অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হচ্ছে 240, তার মানে 40% বরাবর 240 জন পরীক্ষার্থী বা শিক্ষার্থী যা আছে। উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত, উত্তীর্ণ কতজন 60%, 40% মান 240, 1%-এর মান কত
1% মান 240/40, উত্তীর্ণ কত 60%, 60%-এর মান কত 240/40 ইন্টু 60। ওকে, এটা কাটাকাটি করে নেবো। শূন্য সাথে শূন্য, 4 60, 360 জন। অপশান কত 360 জন। নেক্সট, একটা করণের গুণ আছে, কি আছে 3√2 +2 ইন্টু 3√2 -2। তাহলে এটা দেখো, আমরা যদি এটাকে এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যা সূত্র কী হয় a² - b²। তার মানে 3√2 তার হোল স্কোয়ার -2 তার হোল স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে এর 13 + 15। তো এর আছে মানে কি, এই 13 + 15টা কিন্তু আগে করা চলবে না, এই যোগটা আগে করা চলবে না, কারণ এখানে এর লেগে আছে, এর লেগে আছে মানে এই গুণটাকে আগে করতে হবে, তারপর যোগ করতে হবে, এটা যেন খেয়াল থাকে। ঠিক, তাহলে এখানে কি আছে এর 13 + 15। তাহলে এটাই যদি আমরা করি 3√2 তার হোল স্কোয়ার মানে 3² 9, আর √2² মানে 2, তাহলে 9 × 2 মানে 18, -2² মানে 4, এ থেকে আসবে আসছে আমাদের 18 - 4 মানে 14। এবার এই 14 এর 3 আছে, এবার কি আছে 14 এর 13 + 15, তাহলে এর কাজ আগে 14 × 13, 13×4 = 52, আর 13 × 5 = 18, 182 + 15, যেটা কত হবে 197 অ্যান্সার। ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়। ভাই তো আজব জিনিস, একটা আম প্রত্যেক মিনিটে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এরকম আম কোথায় পাওয়া যাবে ভাই? যদি 30 মিনিটের ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে যায়, তাহলে কত মিনিটে ঝুড়িটির অর্ধেক পূর্ণ হয়? মানে হলিউডে চলে গেছে হয়তো আমটা, যে আমটা কী হয়েছে প্রত্যেক মিনিটে দ্বিগুণ হয়েছে। দেখো এটা আমরা ছোটোবেলাতে আমরা এক ধরনের বলতাম যে এই ধরনের কোশ্চেন আমরা ছোটোবেলাতে বিভিন্ন জায়গায় দেখেছি, আমাদের স্কুলের টিচারও করে থাকতাম, যে কোনো একটা বান্দর হয়তো ঝাঁপাচ্ছে এরকম করে, প্রত্যেকবার ঝাঁপাচ্ছে অর্ধেক অর্ধেক, দ্বিগুণ দ্বিগুণ করে, কারো কাছে পয়সা থাকছে দিয়ে আহ, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, এই টাইপের আমরা করে থাকি। ঠিক আছে, তো এটা মনে করো কোনো একটা সময়, এটা আমাদের টাইম লাইন। ঠিক আছে, এখানে যে দেখতে পাচ্ছি ভর্তি হয়েছে, এখানে যে শুরু হয়েছে যে ফাঁকা ছিল, তাহলে প্রত্যেকবার কী হয়েছে দ্বিগুণ, মনে করো আজকে কি এখানে আছে, তারপরে এর দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এর দ্বিগুণ হয়ে গেল, এর দ্বিগুণ ভরবে, মানে এখানে এতটা ভরেছে, এখানে সাপোজ যদি একটা ভরা হয়েছে, এর পরের মিনিটে কী হবে দুটো ভরা হবে, মানে এত দূর ভরে গেল। তারপরের মিনিটে এখন তাহলে কতগুলো ভরা আছে 3টে, তারপরের মিনিটে ভর্তি হয়ে যাবে 6টা, কারণ 3টে এখানে ভর্তি হয়েছিল, তাহলে এখানে 6টা ভর্তি হবে। সেরকমই লাস্টের যে মিনিট থাকবে, তার আগের মিনিটে কি নিশ্চয়ই এখান পর্যন্ত আমাদের পুরোটা অর্ধেকটা ভর্তি হয়েছে, তারপরেই অর্ধেক করে দিলে আমার কী হয়ে যাবে ভর্তি হয়ে যাবে, অর্ধেক করে দিলেই ভর্তি হয়ে যাবে, এখানে যতটা ছিল তার অর্ধেক করে দিলে ভর্তি হবে। তাহলে ভর্তি হয়েছে কত 30 মিনিটে, তাহলে নিশ্চয়ই অর্ধেক ছিল 29 মিনিটে, তার আগের মিনিটে 29 মিনিটে কাহানিটা কী ছিল, যে 29 মিনিটে যতটা ছিল তার পরের মিনিটে তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 29 মিনিটে যদি অর্ধেক ছিল তার দ্বিগুণ হয়ে গেলেই পূর্ণ হয়ে যাবে, তাহলে এটা ভর্তি কখন হবে 29 মিনিটে। এটা জাস্ট কোশ্চেনই ছিল, আর কিছু থাকেনি, জাস্ট অ্যান্সার দেখো, কোশ্চেন পড়ো, অ্যান্সার করো। নেক্সট, একজন ব্যবসায়ী 20টা জিনিস ক্রয় করে যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। ওকে, তো 20টি জিনিসের সিপি 15টি জিনিসের এসপির সাথে সমান, এটাই ওরা বলেছে, সেটা আমরা লিখে নিলাম, ওরা যা বলেছে সেটা জাস্ট আমরা কপি পেস্ট করলাম, আর কিছু না। এবার কি করব, কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস। তো কস্ট প্রাইসের সাথে গুণ কত আছে 20, তো আমাদের কোনাগুনি গুণ হয় আমরা জানি, যখন সমান গুণ করতে হয়, তাহলে সিপির সাথে 20, তবেই আমরা পাবো 20 সিপি, আর এসপির সাথে 15 গুণ আছে। এবার আমরা কাটাকাটি করবো এখানে, 5 × 3 = 15, 5 × 4 = 20, তো 3/4, মানে যদি কস্ট প্রাইস 3 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত 4 টাকা, তাহলে প্রফিট কত, প্রফিট 1 টাকা। এবার বলছে লাভ বা ক্ষতি, তাহলে ক্ষতি তো হয়ই নাই, হয়েছে কি লাভ, হয়েছে আমাদের লাভ, লাভ হয়েছে 1 টাকা, ক টাকার উপরে 3 টাকার উপরে। আমরা সবসময় লাভ বা ক্ষতিটা কস্ট প্রাইসের উপরেই বের করে থাকি, আনটিল অ্যান্ড আনলেস যদি বলে দেয় অন্য কিছু, যে বিক্রয় মূল্যের ওপর, এইভাবে। ঠিক আছে, তো 1/3 সমান কী হয়, 1/3 সমান 33.33%। তাহলে যারা আগের দিন আমার কাছে পার্সেন্টেজের ক্লাসটা করেছে তারা বুঝতে পারছো যে 1/3 থেকে কত, একের এই জিনিসটা আমরা কীভাবে লিখলাম, এবং এটা আমরা ওখানে বলেছিলাম যেটা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু দরকার হবেই হবে যে কোনো জায়গাতে, দেখো এখানে দরকার হয়ে গেল। নেক্সট, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার হয় তাহলে বৃত্তের পরিধি কত?
দেখো এটার জন্য আমরা চাইলে আমরা যেটা ব্যবহার করতে পারি যে পাই আর স্কোয়ার সমান 154 এভাবে করতে পারি, এখান থেকে ওয়েল অ্যান্ড গুড। আদার্স আমরা চেষ্টা করবো কি, আমরা একটা ট্রিপলেট মনে রাখবো। কি মনে রাখবো, যে যদি বৃত্তের পরিধিটা 7 হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে তার পরিধি 44 হবে, আর তার ক্ষেত্রফল 154 হবে। এটা আমরা মনে রাখবো যে 7, 44, 154, ঠিক আছে। এবার যদি কালবাদ বর্ষ বলে যে কোনো একটা বৃত্তের রেডিয়াস 28, তাহলে তার পরিধি বড় কত হবে, তাহলে আমরা দেখবো এখানে কত গুণ হয়েছে, 4 গুণ। তাহলে এটাও কত হবে, 4 গুণ হবে। এর 4 গুণ করবো, 4 4 16, 4 16 17, 176 সেমি হয়ে যাবে। যদি বলে তার ক্ষেত্রফলটা কত হবে, তাহলে ক্ষেত্রফল এখানে দেখো স্কোয়ার আছে, এখানে সব আর ছিল, এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে আর ছিল বলে 4 দিয়ে গুণ হয়েছে, এখানে যেহেতু স্কোয়ার আছে দুবার 4 দিয়ে গুণ করে দেবো। এবার 154 সাথে 16 গুণ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে কিন্তু ওই পাই আর স্কোয়ার ফর্মুলা পুট করে কোনো প্রয়োজন পড়বে না, যদি আমরা এই ট্রিপলেটটাকে মনে রাখি 7, 44, 154, এবং এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখাটা বেস্ট হবে, অনেক ইজি করে দেবে কোশ্চেন, অনেক জায়গা দেবে পারে। আমি যে সমস্ত জিনিসগুলো মুখস্থের জন্য বলবো, সেটা এই জন্যই বলবো যে সেটা শুধুমাত্র সেই কোশ্চেন নয়, এটা আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবো। যারা আমার সাথে কন্টিনিউ জুড়ে থাকবে তারা দেখতে পাবে যেটা আমরা কত জায়গাতে ডিফারেন্টভাবে ব্যবহার করতে পারছি, ঠিক। তাছাড়া তো মুখস্থ করার জন্য চাইলে অনেক কিছুই মুখস্থ করা হয়েছে, বাট সেগুলো কখনোই বলবো না। তো এখানে তো আমাদের ডাইরেক্ট কোশ্চেন আছে যে 154, তাহলে 154 হলে আমাদের সেটার পরিধি কত হবে, 44, ঠিক আছে। যদি সাপোজ থাকতো যে ওটার ক্ষেত্রফলটা মনে করি এরকম দেওয়া থাকতো 154 এর সাথে 4 4 গুণ করে যদি দেওয়া থাকতো, তাহলে সেখান থেকে আমরা দেখে নিতাম যে এর কত গুণ হয়েছে। সাপোজ যদি থাকতো যে 154 ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে যে বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া থাকতো, তাহলে বৃত্তের রেডিয়াস কত হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছি যে 154 সাথে এক্স স্কোয়ার গুণ হয়েছে, তাহলে যখন 154 হয় তখন তো 7 হয়, আর এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে একটা এক্স গুণ হয়ে যাবে, 7x হয়ে যেত তখন সেক্ষেত্রে। নেক্সট কি আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/x² স্কোয়ার সমান 83, তাহলে এক্স ওয়াই মাইনাস 1/xy সমান কত। এটা কিছুই না, এটা শুধু ভয় খাওয়ানো হয়েছে। কোশ্চেনটা তোমরা এইভাবে দেখতে পারো যে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 83, তাহলে বলো এক্স মাইনাস 1/x সমান কত। ভয় খাওয়ার জন্য এখানে এক্স ওয়াই দুজনকে ইন্ট্রোডিউস করেছে, চাইলে তিনজনকেও করে দিতে পারতাম, রামকেও করে দিতে পারতাম, রাম স্কোয়ার প্লাস 1/শ্যাম স্কোয়ার, বাট নো টেনশন আমাদের, আমরা এটা এইভাবেই দেখবো যে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 83 দিয়ে আছে, আমাদের বের করতে হবে এক্স মাইনাস 1/x এর মান। ওকে, তো মাইনাস আছে, তাহলে এটা যেমন আমরা করেছিলাম, যদি যদি তোমরা বীজগণিতের ক্লাস ভালো করে থাকো তাহলে দেখবে আমরা এভাবে করি যে এখানে আমরা চাইলে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x² -2, -2 করছি, দু সাইডেই -2 করে নিচ্ছি, তাহলে এধারও হবে 83 -2, কোনো অসুবিধা নেই, আমরা সমানে দুধারে একই কাজ করতে পারি, ওটাই করলাম। এবার এটা আমরা লিখতে পারি এরকম যে এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু 1/x, কারো কোনো আপত্তি এখানে অবশ্যই না থাকা উচিত, সমান 81। এবার এটা দেখো একটা ফর্মুলা হয়ে গেল, এটা এক্স এক্সে কেটে যাচ্ছে বলে 2 ফিরে আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, যেটা কি ফর্মুলা হয় এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান 81, তাহলে এক্স মাইনাস 1/x সমান কত হবে, √81, যেটার মান হয়ে যাবে 9। যদিও এক্স মাইনাস 1/x আর হোল স্কোয়ার সমান যদি 81 থাকে, তাহলে এক্স মাইনাস 1/x সমান প্লাস মাইনাস 81 দেওয়ার কথা, তো আমাদের অ্যান্সারটা প্লাস মাইনাসে আসার কথা, বাট এখানে ওরা কী করে না, মানে সবসময় বলে না, ঠিক আছে। এটা বলে দেওয়া দরকার যে এগুলো পজিটিভ বা এইভাবে কিছু বলে দেওয়া দরকার, অনেক সময় এক্সামিনার কিন্তু এটা বলে না। তাহলে আমাদের যেহেতু +9 আছে, তাহলে আমরা অ্যান্সার কী করবো, +9কে মার্ক করবো। নেক্সট নেক্সট কী দেওয়া আছে, গোসাগু দিয়েছে 6, লসাগু দিয়েছে 84, সংখ্যার একটা দেওয়া আছে দ্বিতীয়টার ভিতরে। তো এটা তো একটা সিম্পল যে ফর্মুলা আমরা পড়ে থাকি গোসাগু লসাগু চ্যাপ্টারে, যে গোসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটার গুণফল, সংখ্যা দুটার সংখ্যাদ্বয়ের গুণফল, এটা আমরা পড়েছি নিশ্চয়ই। তো দেখো এখানে দেওয়া আছে যে গোসাগু দিয়েছে 6, লসাগু দিয়েছে 84, একটা সংখ্যা দিয়েছে 42, আরেকটা সংখ্যা ধরে নিচ্ছে এক্স। এবার তাহলে এক্স ওয়ান কত হবে, 6 ইন্টু 84/42, যদি কাটাকাটি করি এটা আমরা, তাহলে 42 দুগুণে 84, 2 6 12, তাহলে অপর সংখ্যাটা কত হচ্ছে 12। নেক্সট কী বলা হয়েছে, কিউব রুট অফ এন সমান 729 হলে এন এর মান কত। তো এটা তো সুপার টুপার ইজি কোশ্চেন, এটা নিশ্চয়ই তোমরা জানো, তোমাদেরকে বলা হয়েছে যে 1 থেকে 15 পর্যন্ত যে কিউব, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 থেকে 25 পর্যন্ত
25 বা পারলে 30 পর্যন্ত পারলে খুবই ভালো হয়। স্কোয়ার মুখস্থ রাখতে হবে। এগুলো শুধুমাত্র অঙ্কেই কাজে লাগবে না, এগুলো তোমাদের রিজনিংও কাজে লাগবে, তাই বলা হয় এগুলো সবাইকে, এগুলো সাধারণত সবার মুখস্থই থাকে। তো কিউব রুট অফ এন সমান যদি 7 এন এর মান কত হবে? 9। এন এর মান হবে 9। নেক্সট, হরিশ এবং বিমল, এটা আশা করি আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটা আজকে লাস্ট কোশ্চেন। হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিন এটিতে কাজ করে এবং তারপর বিমল চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পন্ন করে। হরিশ একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তো এখানে দেখো, হরিশ এবং বিমল 20 দিনে কাজটা শেষ করতে পারতো, বাট তারা 15 দিন কাজটা করেছে। তাহলে আর কাজ বাকি কত দিন আছে? আর 20 দিন ওরা শেষ করতে পারতো, 15 দিন তো ওরা অলরেডি করে দিয়েছে, তাহলে আর 5 দিন যদি হরিশ প্লাস বিমল কাজ করে নিত তাহলে কাজটা কমপ্লিট হয়ে যেত। তাহলে এই কাজটা আমার রিমেনিং, এইখানে রিমেনিং কাজটা হরিশ একাই 10 দিনে করছে, তাহলে এই রিমেনিং কাজটা হরিশ একা কত দিনে করছে? 10 দিনে। 10 × হরিশ, তাহলে এই কাজটা সমান এই কাজটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5h প্লাস 5b সমান 10h। এইচটি ধরে নিয়ে যাচ্ছি, তাহলে 5b সমান 10h মাইনাস 5h মানে 5h। তাহলে বি আর এইচ পাঁচে পাঁচে কেটে যাচ্ছে, তাহলে বি বাই এইচ সমান 1/1। তার মানে বিমল এবং হরিশ দুজনকারই এফিসিয়েন্সি সমান। এখানে আমরা কি পেয়েছি? কর্মদক্ষতা, দুজনের কর্মদক্ষতা সমান, মানে বিমল যতদিনে কাজ করতে পারবে হরিশ ঠিক ততদিনেই কাজ করতে পারবে পুরো কাজটা। ওকে, তো বলছে হরিশ একা 10 দিন সম্পন্ন, হরিশ একা কতদিনে কাজটা সম্পন্ন করতে পারবে, হরিশ একা কতদিনে পুরো কাজটা সম্পন্ন করতে পারবে সেটা জানতে চেয়েছে। তাহলে 10 দিনে আমরা দেখবো যে পুরো কাজটা কতটা, তাহলে পুরো কাজ সমান কতটা হবে? হরিশ এবং বিমল 20 দিনে করতে পারে, তাহলে হরিশের এফিসিয়েন্সি 1, বিমলের এফিসিয়েন্সি 1, টোটাল এফিসিয়েন্সি এটা ইন্টু 20 দিনে করছে, তাহলে টোটাল কাজ 40টা। এবার হরিশ বা বিমল দুজনেই সমান দিতে করে এবং দুজনকার এফিসিয়েন্সি 1 যদি হয়, তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারবে? 40 দিনে। কারণ এটা আমরা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ভাগ করবো, তাহলে 40/1 সমান 40 দিন। তাহলে এই ছিল আমাদের যে আরআরবি এনটিপিসির 9 জানুয়ারি, এই 4 জানুয়ারি 2021 শিফট 1-এর সমস্ত ম্যাথ কোশ্চেনের সলিউশন। তো ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখেছো তাহলে নিশ্চয়ই তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। এইরকমই আরও আমরা বাকি যে শিফটগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করতে থাকবো। আর যদি কেউ কমপ্লিট ম্যাথস পড়তে চাও তাহলে তারা কমেন্ট করতে পারো এবং যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে ফার্দার ইনফো পেয়ে যাবে যে কীভাবে জয়েন হতে পারবে ক্লাসরুমে। ওকে, তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।